নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে আমি পাঠ করছিলাম। আজ তার পঞ্চম পর্ব। এই পর্বে আমরা রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়ির অন্দরমহলের পরিস্থিতি বা পরিবেশ কেমন ছিল তা দেখছি। আসুন আমরা দেখি রবীন্দ্রনাথের বাড়ির ভেতরে কি কি চলতো তাঁর ছোটবেলায়। এ যেন এক অবিশ্বাস্য জগৎ। কেমন ছিল সেই জগৎ, আসুন শুনি। আমাদের বাড়ির বন্ধু শ্রীকণ্ঠবাবু দিনরাত গানের মধ্যে তলিয়ে থাকতেন। বারান্দায় বসে বসে চামেলির তেল মেখে স্নান করতেন। হাতে থাকতো গুড়গুড়ি, অম্বুরি তামাকের গন্ধ উঠত আকাশে। গুনগুন গান চলত, ছেলেদের টেনে রাখতেন চারদিকে। তিনি তো গান শেখাতেন না, গান তিনি দিতেন। কখন তুলে নিতুম জানতে পারতুম না। ফুর্তি যখন রাখতে পারতেন না, দাঁড়িয়ে উঠতেন, নেচে নেচে বাজাতে থাকতেন সেতার। হাসিতে বড় বড় চোখ জলজল করত। গান ধরতেন মায়ে ছোড়ো ব্রজ কি বাঁশরি। সঙ্গে সঙ্গে আমিও না গাইলে ছাড়তেন না। তখনকার আতিথ্য ছিল খোলা দরজার। চেনাশোনার খোঁজ খবর নেবার বিশেষ দরকার ছিল না। যারা যখন এসে পড়ত তাদের শোবার জায়গাও মিলত, অন্যের থালাও আসত যথা নিয়মে। সেই রকমের অচেনা অতিথি একদিন লেপ মোড়া তম্বুরা কাঁধে করে তাঁর পুটুলি খুলে বসবার ঘরের একপাশে পা ছড়িয়ে দিলেন। কানাই হুঁকোবর্দার যথারীতি তার হাতে দিল হুঁকো তুলে। সেকালে ছিল অতিথির জন্যে এই যেমন তামাক তেমনি পান। তখনকার দিনে বাড়ি ভিতরে মেয়েদের সকালবেলাকার কাজ ছিল ওই পান সাজতে হতো রাশি রাশি। বাইরের ঘরে যারা আসতো তাদের উদ্দেশ্যে চটপট পানে চুন লাগিয়ে কাঠি দিয়ে খয়ের লেপে ঠিকমতো মশলা ভরে লং দিয়ে মুড়ে সেগুলো বোঝাই হতে থাকতো পিতলের গামলায়। উপরে পড়তো খয়েরের ছোপ লাগা ভিজে ন্যাকড়ার ঢাকা। ওদিকে বাইরে সিঁড়ির নিচের ঘরটাতে চলতো তামাক সাজার ধুম। মাটির গামলায় ছাই ঢাকা গুল, আলবোলার নলগুলো ঝুলছে নাগলোকের সাপের মতো। তাদের নাড়ির মধ্যে গোলাপ জলের গন্ধ। বাড়িতে যারা আসতেন সিঁড়ি দিয়ে উঠবার মুখে তাঁরা গৃহস্থের প্রথম আসুন মশায় ডাক পেতেন ওই অম্বুরি তামাকের গন্ধে। তখন এই একটা বাঁধা নিয়ম ছিল মানুষকে মেনে নেওয়ার। সেই ভরপুর পানের গামলা অনেক দিন হলো সরে পড়েছে, আর সেই হুঁকোবর্দার জাতটা সাজ খুলে ফেলে ময়রার দোকানে 3 দিনের বাসি সন্দেশ চটকে চটকে মাখতে লেগেছে। সেই অজানা গাইয়ে আপন ইচ্ছে মতো রয়ে গেলেন কিছুদিন। কেউ প্রশ্নও করলে না। ভোরবেলা মশারি থেকে টেনে বের করে তাঁর গান শুনতেম। নিয়মের শেখা যাদের ধাতে নেই তাদের শখ অনিয়মের শেখায়। সকালবেলায় সুর চলতো বনসি হামারি রে। তারপরে যখন আমার কিছু বয়স হয়েছে তখন বাড়িতে খুব বড় ওস্তাদ এসে বসলেন, যদু ভট্ট। একটা মস্ত ভুল করলেন। জেদ ধরলেন আমাকে গান শেখাবেনই। সেই জন্যে গান শেখাই হলো না। কিছু কিছু সংগ্রহ করেছিলুম লুকিয়ে চুরিয়ে। ভালো লাগলো কাফি সুরে রুমঝুম বরখে আজু বদুরওয়া। রয়ে গেল আজ পর্যন্ত আমার বর্ষার গানের সঙ্গে দল বেঁধে। মুশকিল হলো এই সময় আরেক অতিথি হাজির হলো কিছু না বলে কয়ে। বাঘমারা বলে তাঁর খ্যাতি। বাঙালি বাঘমারে এই কথাটা সেদিন শোনাতো খুব অদ্ভুত। কাজেই বেশিরভাগ সময় আটকা পড়ে গেলুম তাঁরই ঘরে। যে বাঘের গপলে পড়েছিলেন বলে আমাদের বুকে চমক লাগিয়েছিলেন, সে বাঘের মুখ থেকে তিনি কামড় পাননি। কামড়ের গল্পটা আন্দাজ করে নিয়েছিলেন মিউজিয়ামে মরা বাঘের হাঁ থেকে। তখন সে কথা ভাবিনি, এখন সেটা স্পষ্ট বুঝতে পারছি। তবু তখনকার মতো ওই বীরপুরুষের জন্যে ঘন ঘন পান তামাকের জোগাড় করতে ব্যস্ত থাকতে হয়েছিল। দূর থেকে কানে পৌঁছত কানাড়ার আলাপ। এই তো গেল গান। সেজ দাদার হাতে আমার অন্য বিদ্যের যে গোড়াপত্তন হয়েছিল সেও খুব ফলাও রকমের। বিশেষ কিছু ফল হয়নি সে স্বভাব দোষে। আমার মতো মানুষকে মনে রেখেই রামপ্রসাদ সেন বলেছিলেন, মন তুমি কৃষি কাজ বোঝো না। কোনোদিন আবাদের কাজ করা হয়নি। চাষের আঁচড় কাটা হয়েছিল কোন কোন ক্ষেতে তার খবরটা দেওয়া যাক। অন্ধকার থাকতেই বিছানা থেকে উঠি, কুস্তির সাজ করি। শীতের দিনে শিরশির করে গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। শহরে এক ডাক সাইটে পালোয়ান ছিল, কানা পালোয়ান। সে আমাদের কুস্তি লড়াতো। দালান ঘরের উত্তর দিকে একটা ফাঁকা জমি,
তাকে বলা হয় গোলাবাড়ি। নাম শুনে বোঝা যায় শহর একদিন পাড়াগাঁটাকে আগাগোড়া চাপা দিয়ে বসেনি। কিছু কিছু ফাঁক ছিল। শহুরে সভ্যতার শুরুতে আমাদের গোলাবাড়ি গোলা ভরে বছরের ধান জমা করে রাখত। ঘাস জমির রায়েতরা দিত তাদের ধানের ভাগ। এরই পাঁচিল ঘেঁষে ছিল কুস্তির চালাঘর। 1 হাত আন্দাজ খুঁড়ে মাটি আলগা করে তাতে 1 মণ সর্ষের তেল ঢেলে জমি তৈরি হয়েছিল। সেখানে পালোয়ানের সঙ্গে আমার প্যাঁচ কষা ছিল ছেলে খেলা মাত্র। খুব খানিকটা মাটি মাখামাখি করে শেষকালে গায়ে একটা জামা চড়িয়ে চলে আসতুম। সকালবেলায় রোজ এত করে মাটি ঘেঁটে আসা ভালো লাগতো না মায়ের। তার ভয় হতো ছেলের গায়ের রং মেটে হয়ে যায় পাছে। তার ফল হয়েছিল ছুটির দিনে তিনি লেগে যেতেন শোধন করতে। এখনকার কালে শৌখিন গিন্নিরা রং সাফ করবার সরঞ্জাম কৌটোতে করে কিনে আনেন বিলিতি দোকান থেকে। তখন তারা মলম বানাতেন নিজের হাতে। তাতে ছিল বাদাম বাটা, সর, কমলালেবুর খোসা, আরও কত কি। যদি জানতুম আর মনে থাকতো, তবে বেগম বিলাস নাম দিয়ে ব্যবসা করলে সন্দেশের দোকানের চেয়ে কম আয় হতো না। রবিবার দিন সকালে বারান্দায় বসিয়ে দলন মলন চলতে থাকতো। অস্থির হয়ে উঠত মন ছুটির জন্যে। এদিকে স্কুলের ছেলেদের মধ্যে একটা গুজব চলে আসছে যে জন্মমাত্র আমাদের বাড়িতে শিশুদের ডুবিয়ে দেওয়া হয় মদের মধ্যে, তাতেই রংটাতে সাহেবি জেল্লা লাগে। আজকের মতো আমার পাঠ এখানেই শেষ করলাম। এর পরের পর্বে এই অংশটিকে সম্পন্ন করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। আমার পাঠ ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।